এই পাহাড়ি এলাকায় আমার শ্বশুরবাড়ি হয়ে আমি বিরাট সমস্যায় পড়েছি। একই পাহাড়ি এলাকা, তার উপর এত বড় বাড়ি, আর এই বাড়িতে আমরা মাত্র 3 জন থাকি, আমি, আমার বর আর আমার শাশুড়ি মা। এই এত বড় বাড়ির কাজ আমাকে একা হাতেই করতে হয়। ঝাড়ু দাও, মোছামুছি করো, আর ভালো লাগে না এসব। আমার যদি হাতে হাতে সাহায্য করার জন্য ছোট একটা যা থাকতো কিংবা ননদ থাকতো তাহলে কত ভালো হতো। আজ থেকে প্রায় 1 বছর আগে রুমার সঙ্গে সুদীপের শুভ বিবাহ সম্পন্ন হয়। সুদীপ যেহেতু পাহাড়ি এলাকায় বাস করে আর হিমালয় পর্বতের সামনেই তাদের বিশাল বড় বাড়ি হওয়ায় বিয়ের পরপর সুদীপ এবং রুমা ঠান্ডা আরামে ঘুরে ফিরে খুব সুন্দর করে নিজেদের দিন কাটায়। কিন্তু সমস্যা শুরু হয় বিয়ের কিছুদিন পর থেকে, কারণ পাহাড়ি এলাকায় এত বড় বাড়ি থাকার জন্য রুমা এবং তার শাশুড়ি মা কমলা দেবী বাড়ির কাজ করার মতো কোনো কাজের মেয়েকে খুঁজে পায় না। মা, এবার এত বড় বাড়ির কাজ কে করবে বলুন তো? সবার জন্য রান্নাবান্না করা, এত বড় বাড়ি ধোয়া মোছা পরিষ্কার করা, তারপর বাগানের পরিচর্যা করা, এই এত কাজকর্ম আমি একা হাতে কিভাবে সামলাবো? সত্যি আমাদের কিন্তু একটা কাজের মেয়েকে রাখা দরকার। পাহাড়ি এলাকায় তোমাকে সাহায্য করার মতো আমি কাজের মাসি কোথা থেকে খুঁজে পাবো? আর তুমি বিয়ে হয়ে এই বাড়িতে বউ হয়ে আসার আগে এই বাড়ির সব কাজ আমি একাই সামলেছি, তাই এবার কিন্তু সব কাজ তোমাকেই করতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রুমা একেবারে চুপ করে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো 10 কামরার শ্বশুরবাড়ির কাজ রুমা একা হাতে সামলাতে সামলাতে নাজেহাল হয়ে পড়ে। এমনকি ট্যুরিস্ট সিজনেও সে পাহাড়ি এলাকার চারপাশটা ভালোভাবে ঘুরে দেখতে পারে না। এটাই হলো রুমার জীবনের দুঃখের কাহিনী। একদিন রুমা ঘরবাড়ি পরিষ্কার করছে, এমন সময় তার শাশুড়ি মা তার কাছে এসে বলে, বৌমা, আজকে আমার খুবই খিদে পেয়ে গেছে, তাই আমি দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নেব। আর সুদীপও অফিস থেকে চলে এসেছে, তাই তুমি বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি সেরে নাও। তোমার সব কাজ হয়ে গেলে আমরা 3 জনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। আপনার কথা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু এখন আমি দুপুরবেলা রান্না করে উঠতে পারিনি, তাই আপনি দুপুরবেলা কি খাবেন? আগে আমাকে রান্না করতে দিন, তারপরে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। তোমাকে রান্না বান্না নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আজকে আমি সবার জন্য রান্না করেছি। তুমি সকাল থেকে বাড়ির কাজকর্ম একা একা করছো, তাই তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। তোমাকে যাতে আমি একটু সাহায্য করতে পারি তাই রান্নার দিকটা আমি দেখে নিয়েছি। শাশুড়ি মায়ের এরকম মানবিক ব্যবহার দেখে রুমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমি বেকার বেকার আমার শাশুড়ি মায়ের নামে গালমন্দ করতাম, কিন্তু আমার শাশুড়ি মা তো খুব ভালো। আমি কাজ করছি বলে নিজেই রান্নাবান্নাগুলো করে নিয়েছে। এরকম শাশুড়ি মা যেন সব মেয়েরা পায়। রুমা মনে মনে নিজের শাশুড়ি মায়ের নামে প্রশংসা করলেও কমলা দেবীর মনের অভিসন্ধি সে বুঝতে পারে না। তারা সবাই মিলে যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন রুমার শাশুড়ি মা বলে, বৌমা, আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর তুমি একটু বাজারের দিকে যাব, কারণ কালকে থেকে রান্না করার জন্য আমাদের বেশি পরিমাণে রেশন লাগবে। তাই আমি আর তুমি চাল ডাল সবজি সবকিছু কিনে নিয়ে আসবো। কেন মা, আমাদের বাড়িতে যা চাল ডাল সবজি আছে তা তো আমাদের 3 জনের জন্য যথেষ্ট। এমনকি 3 মাস আমাদের আর রেশন কিনতেই হবে না, তাই বেকার বেকার আপনি বাজারে যাবেন বলছেন কেন? না না বৌমা, আসলে আমরা পাহাড়ি এলাকায় বাস করি তো, আর আমাদের এখানকার টুরিস্ট স্পটগুলো মানুষজনের জন্য খুবই বিখ্যাত হয়ে গেছে। আর এখন ঘুরতে আসার সিজনও শুরু হয়ে গেছে। কালকে আমার মেশো আর মেশোর পরিবারের 4-5 জন সদস্য পাহাড়ি ঘুরতে আসবে। আমাদের বাড়িতেই থাকবে ওরা, তাই আমাদের বেশি রেশনের প্রয়োজন পড়বে, কারণ ওদেরকে রান্নাবান্না করে খাওয়াতে হবে তো। বাড়িতে আত্মীয় স্বজন আসার কথা শুনে রুমার মাথা একেবারে ঘুরে যায়। তার উপর এতজনের রান্নাবান্না সে কিভাবে করবে কিছুতেই বুঝতে পারে না। ফলে রুমা তার শাশুড়ি মায়ের উপর মনে মনে রেগে যায়। এতদিন পর্যন্ত এত বড় বাড়ি হলেও বাড়িটা আমার শ্বশুর বাড়ি ছিল, কিন্তু এখন আমার শ্বশুর বাড়িটা হোটেলে পরিণত হবে, কারণ 3 জনের রান্না করার জায়গায় এখন আমাকে 10 জনের রান্না করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে রুমা এবং কমলা দেবী পাহাড়ি বাজার থেকে চাল ডাল সবজি মোমো তৈরি করার প্রয়োজনীয় জিনিসপত্র এবং মাংস কিনে নিয়ে চলে আসে। পরের দিন সকাল হতে না হতেই কমলা দেবীর মেসোমশাই বিমল বাবু, তার স্ত্রী এবং 2 ছেলে মেয়ে কমলা দেবীর বাড়িতে ঘুরতে চলে আসে। তারা 2 বেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার মতো রুমার হাতে কষ্ট করে রান্না করা খাবার খায়, আর সারাদিন পরিবারকে নিয়ে পাহাড়ি এলাকায় ঘুরে ফিরে বেড়ায়। আবার রাত্রিবেলা
কমলা দেবীর বাড়িতে থাকার জন্য চলে আসে। সত্যি কমলা, তোর এত সুন্দর জায়গায় বাড়ি দেখে আমরা একেবারে পুরো বশীভূত হয়ে যাচ্ছি। কেননা পাহাড়ি এলাকায় হোটেল রেস্টুরেন্টগুলোতে খাবারের এত দাম থাকে যে থাকতে আর খেতেই অনেক টাকা চলে যায়, কিন্তু তোর এইখানে বাড়ি হওয়ায় আমরা এখানে ফ্রিতে থাকা খাওয়া করতে পারছি, তাই আমাদের অনেক টাকা বেঁচে যাচ্ছে। তবে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? এরকম করে বলছেন কেন মেসোমশাই? আপনাদের যখন ইচ্ছা হবে আপনারা তখনই পাহাড়ে ঘুরতে আসবেন, আর আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবেন, এখানেই থাকবেন, আমাদের কোনো অসুবিধা নেই। আর আমার বৌমা আছে কি করতে, ও আপনাদেরকে সবসময় রান্না বান্না করে খাওয়াবে, কোনো অসুবিধা নেই। এই শুনে বিমলবাবু খুবই খুশি হয়। বিমলবাবু এবং তার পরিবার রুমার কাছে কখনো মোমো খেতে চায়, আবার কখনো চাউমিন, কখনো বিরিয়ানি। এর ফলে রুমা রান্না করতে করতে একেবারে হাঁপিয়ে ওঠে। প্রায় 1 সপ্তাহ কাটানোর পর বিমলবাবু তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায়। উফ, এবার আমার শান্তি, আমাকে আর দিনরাত কষ্ট করে রান্নাবান্না করতে হবে না, আমি এবার শান্তি মতো একটু ঘুমিয়ে আরাম করতে পারবো। এই ভাবতে না ভাবতেই হঠাৎ তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। রুমা তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দেখে যে তার শাশুড়ি মায়ের বড় জা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর শুধু তাই নয়, কমলা দেবীর বড় জায়ের সঙ্গে আরো 10 জন আছে। এই দেখে রুমার একেবারে কাঁদো কাঁদো অবস্থা হয়ে দাঁড়ায়। কি হলো বৌমা, আমাকে দেখে তুমি এরকম অবাক হয়ে গেলে কেন? আমি তোমার শাশুড়ি মাকে ফোন করে জানিয়েছিলাম যে আজকে বিকেলে আমি আমার পরিবারকে নিয়ে পাহাড়ে ঘুরতে আসবো, আর তোমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করব, তোমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এমনিতেই হোটেল কাম রেস্টুরেন্ট খুলে বসে আছি, তাই যখন ইচ্ছা হবে আপনারা আসবেন, ঘুরবেন, আর আমাদের হোটেলেই থাকবেন, আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন। পারমিতা দেবী রুমার কথায় পাত্তা দেয় না। সে তার পরিবারকে নিয়ে সেখানে প্রায় অনেক দিন থাকতে শুরু করে, আর প্রত্যেক দিনই ভালো মন্দ খাবার খায়। রুমা এভাবে সকলের জন্য রান্না করতে করতে একেবারে রোগা হয়ে যায়, কিন্তু তবুও কমলা দেবী তাকে কোনো সাহায্য করে না। একদিন, সুদীপ, আমার মনে হয় তুমি আমাকে বউ বানিয়ে নিয়ে আসোনি, আমার মনে হচ্ছে তুমি আমাকে রেস্টুরেন্টের রাঁধুনি বানিয়ে নিয়ে এসেছো। আর এমন রেস্টুরেন্টের রাঁধুনি হয়েছি আমি, যে রেস্টুরেন্ট থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায় না। আর আমি বুঝতে পারছি যে তোমাকে এই সব কিছুর জন্য অনেক ঝামেলায় পড়তে হচ্ছে, কিন্তু কি করবো বলো, পাহাড়ি এলাকায় যাতে সবাই এসে থাকতে আর ভালো করে খেতে পারে, সেই জন্যই তোমার বাবা এত ভালো আর বড় বাড়ি বানিয়ে দিয়ে গেছে। তবে তুমি চিন্তা করো না, আমার জেঠি কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে। তোমার জেঠি আর ওনার পরিবারের খাওয়া দাওয়ার বহর দেখে মনে হচ্ছে না যে ওনারা এত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় হবেন। এই বলে রুমা আবার রান্নাঘরে রান্না করতে চলে যায়। প্রায় 2 সপ্তাহ কাটিয়ে পারমিতা দেবী তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এর ফলে রুমা খুবই খুশি হয়। রুমা তার বাড়িঘর পরিষ্কার করে টিভি চালিয়ে বসে পড়ে। টিভি দেখতে দেখতে সে খবরে দেখতে পায় যে কিছুদিনের মধ্যে পাহাড়ি এলাকায় অনেক বড় বান আসবে। ফলে রুমা এবং তার শ্বশুরবাড়ির পরিবার খুবই ভয় পেয়ে যায়। এমন সময় রুমার ফোন বেজে ওঠে। হ্যালো বৌমা, আমি তোমার মামি শাশুড়ি মা বলছি। কমলাকে অনেকদিন ধরে ফোন করার চেষ্টা করছি, কিন্তু কমলার ফোন লাগছে না, তাই আমি তোমাকে ফোন করলাম। কালকে সকালবেলা আমি আর আমার 5টা বান্ধবী তোমাদের ওখানে ঘুরতে যাব, আর তোমাদের বাড়িতেই থাকা খাওয়া হবে, কেমন? আপনি আর আপনার 5টা বান্ধবী এসে খাওয়া দাওয়া করবেন? এই বলে রুমা মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। ডাক্তারবাবু এসে রুমাকে সুস্থ করে তোলে, কিন্তু এবার রুমা সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে যায়, আর সে তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করে বসে। মা, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন যখন আমাদের এই পাহাড়ি এলাকার বাড়িটাকে হোটেল রেস্টুরেন্টে পরিণত করেই ফেলেছে, তাহলে আপনি সত্যিই এই বাড়িতে একটা রেস্টুরেন্ট খুলে ফেলতে পারেন তো। আর আপনি আমাকে প্রত্যেক মাসে রাঁধুনি হিসেবে টাকা দেবেন, কারণ আমি টাকা ছাড়া আর কোনো কাজ করতে পারবো না। এতদিনে এতজনকে আমি রান্না করে খাইয়েছি, তার বদলে যদি আমরা টাকা নিতাম তাহলে এতদিনে কিন্তু আমরা অনেক বড় লোক হয়ে যেতাম। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িটাকে হোটেল বলে অপমান করছো। আমার আত্মীয় স্বজনকে রান্না করে খাওয়াতে তোমার যখন এতই কষ্ট, তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। শাশুড়ি মায়ের কথা শুনে রুমা চুপ করে থাকে। পরের দিন চন্দনা দেবী এবং তার বান্ধবীরা পাহাড়ে ঘুরতে এলে রুমা তাদেরকে রান্নাবান্না করে খাওয়াতে বাধ্য হয়। কিন্তু তারা যেদিন বাড়িতে ফিরে যাবে বলে ঠিক করে, সেদিন হঠাৎ করে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হয়। সেই কারণে তারা সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে না। ফলে রুমার শরীর আরো খারাপ হতে শুরু করে, কারণ বৃষ্টির দিনে তার শাশুড়ি মা তাকে পিয়াজি বানানোর জন্য বলে। এদের জন্য পিয়াজি বানাতে বানাতে এখন আমি পিয়াজি হয়ে যাচ্ছি। হে উপরওয়ালা, তুমি আমাকে সাহায্য করো,
আমাকে বাঁচাও, না হলে আমি রান্না করতে করতেই কোনোদিন মরে যাব। অন্যদিকে পাহাড়ি এলাকায় ভয়াবহ বৃষ্টির কারণে কমলা দেবী আর বাজার করতে পারে না, ফলে বাড়িতে সমস্ত রেশনপত্র শেষ হয়ে যায়। তাই সে কিভাবে বাজার করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। সেই সময় হঠাৎ করে বানের জলে সারা গ্রাম ভেসে যায়, আর একটি রেশনপত্রের দোকান থেকে চাল ডাল এবং সবজি জলে ভাসতে ভাসতে রুমাদের বড় বাড়ির সামনে চলে আসে। মা, ওই দেখুন, চাল ডাল সবজির বস্তা আমাদের বাড়ির সামনে ভেসে এসেছে। চলুন আমরা এগুলো নিয়ে সবার জন্য রান্না করি, না হলে আমরা না খেতে পেয়ে মরে যাব। এই বলে রুমা সেগুলো রান্না করে তুলে নেয় এবং সে রান্না বান্না করা শুরু করে। সেই সময় নিজের বৌমাকে এরকম ভাবে কষ্ট করতে দেখে কমলা দেবীর খুবই খারাপ লাগে। তাই সে ঠিক করে যে সে আর কখনো নিজের বৌমাকে দিয়ে একা হাতে রান্না করাবে না। তাই কমলা দেবীও তার বৌমার সঙ্গে রান্না করতে শুরু করে। ঝড় বৃষ্টি থেমে গেলে চন্দনা দেবী তার বান্ধবীদেরকে নিয়ে বাড়িতে ফিরে যায়। বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছিলে। আমাদের এই বাড়িটাকে সত্যি হোটেলে পরিণত করা উচিত, কারণ এত ঝড় বৃষ্টির মধ্যেও আমি আমার আত্মীয় স্বজনদের খাবার খাইয়েছি, কিন্তু ওরা আমাদেরকে কষ্ট করতে দেখেও আমাদের কোনো সাহায্য করেনি। তাই এবার থেকে আমরা যদি কাউকে এই বাড়িতে থাকতে দিই কিংবা রান্না করে খাবার খাওয়াই, তার বিনিময়ে আমরা টাকা নেব। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রুমা খুবই খুশি হয়। তারপর থেকে বিমলবাবু হোক কিংবা পারমিতা দেবী অথবা চন্দনা দেবী কিংবা অন্য কোনো আত্মীয় স্বজন, যখনই তারা পাহাড়ি এলাকায় ঘুরতে আসার জন্য কমলা দেবীর বাড়িতে থাকতে আসে, তখন তারা কমলা দেবীর বাড়ির বাইরে ঝোলানো থাকা সাইনবোর্ড থেকে ভীষণ পরিমাণে অবাক হয়। বাবা কমলা, আমরা একটু ঘুরতে এসে তোদের বাড়িতে থেকেছি আর খাওয়া দাওয়া করেছি বলে তুই তোর বাড়িটাকে রেস্টুরেন্টে পরিণত করে ফেললি। তোদের এত টাকার লোভ? টাকার লোভ নয় মেসোমশাই, আপনারা আমার বাড়িতে থাকবেন, আমার বৌমার হাতে রান্না খাবেন, সেটারই পারিশ্রমিক এটা। কারণ আপনারা শুধুমাত্র সুযোগ সুবিধার কারণে আমাদের বাড়িটাকে ব্যবহার করছেন। আপনাদের মানসিকতা যদি এতই ভালো হতো তাহলে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার আগে আমার বৌমাকে রান্না করে খাওয়ানোর জন্য অন্তত কিছু উপহার দিয়ে যেতেন, কিন্তু আপনারা তা তো করেন না। তাই এবার থেকে আমাদের বাড়িতে থাকতে হলে আর আমার বৌমার হাতে রান্না খেতে হলে টাকা দিতে হবে। কমলবাবুর এই কথা শুনে বিমলবাবু এবং তার পরিবার একেবারে চুপ করে থাকে। ফলে তারা চক্ষু লজ্জার খাতিরে কমলা দেবীকে টাকা দিয়ে তাদের বাড়িতে থাকতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে পাহাড়ি এলাকায় রুমা এবং তার শাশুড়ি মায়ের হোটেল খুবই বিখ্যাত হয়ে ওঠে। রুমা এবং কমলা দেবী দুজনে মিলে রান্নাবান্না করে, তাদের আত্মীয় স্বজন এবং হোটেলের অন্যান্য গেস্টদের সেবা যত্ন করে। কবিতা এবং মনিকা তাদের বাবা হরিপদ বাবুর সঙ্গে বাস করত। হরিপদ বাবু দিনমজুরের কাজ করে কোনো রকমের সংসার চালায়। কবিতা এবং মনিকা দুই বোনেরই আর্মিতে জয়েন করার স্বপ্ন ছিল, কিন্তু পারিবারিক অবস্থা এবং আর্থিক অবস্থার কাছে তারা পরাজিত হয়। তাই ফৌজি হওয়ার অদম্য ইচ্ছা শক্তিকে তারা তাদের অন্তরের মধ্যেই বদ্ধ রাখে। কবিতা এবং মনিকার বাড়ির পাশেই রূপালী নামে এক ধনী মেয়ে থাকত। রূপালীর বাবা রাজেন্দ্র বাবু আর্মি চিফ অফিসার ছিল। রূপালী তার বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেও আর্মিতে চাকরি করতে চাইতো। একদিন কবিতা এবং মনিকা দুই বোন রূপালীদের বাড়িতে আসে। কি হলো, আজকে তোরা হঠাৎ করে আমাদের বাড়িতে? কি প্রয়োজন তোদের? আসলে তুই তো জানিস, উচ্চ মাধ্যমিকের পর আমরা দুই বোন বাড়িতেই বসে আছি। আমাদের বাবার সামর্থ্য নেই আমাদেরকে আর পড়াশোনা করানোর মতো, আর আমাদের দুই বোনেরই আর্মি হওয়ার খুব ইচ্ছা। সেই কারণে আমরা আর্মি কাকুর কাছ থেকে সাহায্য চাই। উনি চাইলে আমাদের দুই বোনকে আর্মিতে চাকরির সুযোগ করে দিতে পারবেন। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবা তোদেরকে চাকরি দেবে কেন? আর তাছাড়া এরকম ভাবে তো চাকরি পাওয়া যায় না। আর্মিতে জয়েন করতে গেলে যোগ্যতা দরকার, তোদের তো কোনো যোগ্যতাই নেই। যোগ্যতা তৈরি করার জন্য টাকার দরকার, টাকার, যেটার তোদের কাছে অভাব। তাই তোরা আর্মি হওয়ার স্বপ্ন ভুলে যা। এরকম গরিবরা কখনো আর্মি হতে পারে না। হ্যাঁ রে রূপালী, আমরা তো কাকুর কাছে টাকা পয়সারই সাহায্য চাইতে এসেছি, আর আর্মি হতে হলে আমাদেরকে কি কি করতে হবে সেই ব্যাপারেও জিজ্ঞাসা করতে এসেছি। আমাদেরকে যা করতে হয় আমরা করব। আমরা দুই বোন শুধুমাত্র আর্মিতে জয়েন করতে চাই। ও, উচ্চ মাধ্যমিকে একজন ফার্স্ট হলি আর একজন সেকেন্ড হলি, তারপর আবার আমাদের বাড়িতে ভিক্ষা করতে চলে এসেছিস, তাও আবার আর্মি হওয়ার জন্য? সত্যি তোরা পারিস বটে। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর অনেকেই অনেক কিছু হতে চায়। জীবনে প্রথমবার দেখছি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়ার পর তোরা ভিক্ষুক হয়ে গেছিস।
আমরা ভিক্ষা করতে আসিনি, বুঝেছিস? তুই এখনো আগের মতোই রয়ে গেলি, বিন্দুমাত্র পরিবর্তন আসেনি তোর মধ্যে। দেখ, আমরা তোর সঙ্গে কথা বলতে চাই না, দয়া করে তুই তোর বাবাকে ডেকে দে। এই শুনে রূপালীর খুবই রাগ হয়। আসলে মনিকা এবং কবিতা রূপালীর সঙ্গে একই স্কুলে পড়াশোনা করত। এর আগে রূপালীর বাবা রাজেন্দ্র বাবু রূপালী এবং মনিকার পড়াশোনার ক্ষেত্রে অর্থ সাহায্য করে এসেছে। রাজেন্দ্র বাবু খুবই ভালো মনের মানুষ ছিল। সে কবিতা এবং মনিকা দুই বোনকে খুবই ভালোবাসত, আর রূপালী এটাই সহ্য করতে পারত না। অন্যদিকে রূপালী পড়াশোনাতেও খুব একটা ভালো ছিল না। উচ্চ মাধ্যমিকে সে ভালো রেজাল্ট করতে পারেনি। সেই কারণে কবিতা এবং মনিকার উপর তার প্রচন্ড রাগ ছিল। এতদিন পর তাদের দুই বোনকে নিজেদের বাড়িতে দেখে রূপালীর আরো বেশি রাগ হয়। ঠিক আছে, বাবার সঙ্গে দেখা করতে চাস তাই তো? দাঁড়া, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি, বাবা উপরের ঘরে আছে। এই বলে রূপালী সেখান থেকে চলে যায়। সে কিছুক্ষণ সিঁড়ির কাছে অপেক্ষা করার পর আবার কবিতা এবং মনিকার কাছে এসে বলে, এই আমার বাবা বলেছে বাবা খুব ব্যস্ত আছে, তাই এখন বাবা তোদের সঙ্গে কথা বলতে পারবে না, তোদেরকে চলে যেতে বললো। রূপালীর কথা শুনে কবিতা এবং মনিকা দুই বোনেরই বেশ অবাক লাগে। শেষ পর্যন্ত রূপালীর কাছ থেকে রাজেন্দ্র বাবুর ফোন নাম্বার নিয়ে কবিতা এবং মনিকা দুই বোন সেখান থেকে চলে যায়। কিন্তু রূপালী ইচ্ছা করে ভুলভাল নাম্বার তাদেরকে দিয়েছিল, সেই কারণে সে মনে মনে খুবই খুশি হয়। পরের দিনই রাজেন্দ্র বাবু বর্ডারে চলে যায়। এদিকে কবিতা এবং মনিকা রূপালীর দেওয়ার নাম্বারে বারবার করে ফোন করলেও ভুল মানুষের কাছে কল চলে যায়। তারা খুব ভালো করে বুঝতে পারে রূপালী ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে এমনটা করেছে। দেখলি তো বোন, আমি জানতাম এই রূপালী নিশ্চয়ই কিছু না কিছু একটা গন্ডগোল করবে। আমাদেরকে আর্মি হতে হলে যে কোনো উপায়ে আর্মি কাকুর সঙ্গে যোগাযোগ করতেই হবে। এখন আর্মি কাকু ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবে না। আমাদের আর্মি কাকু তো আবার চিফ অফিসার, উনি বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন, হাতে গোনে কয়েকটা দিন বাড়িতে আসেন, তাও সব সময় ফোন কলেই ব্যস্ত থাকে। কালকে খবর পেলাম কাকু বাড়িতে আছে, কিন্তু রূপালী আমাদেরকে দেখা করতে দিল না। ওদিকে রূপালী মনে মনে খুবই খুশি হতে থাকে কবিতা এবং মনিকা তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে। এভাবেই কিছুদিন কাটে। অনেক চেষ্টা করেও কবিতা এবং মনিকা রাজেন্দ্র বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারে না, কারণ বারে বারে রূপালী তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। এমন ভাবে কিছুদিন কাটে। একদিন কবিতা এবং মনিকা দুই বোন দেখে যে রূপালী পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এই দেখে তারা দুই বোন চমকে যায়। কি, আমাকে দেখে চমকে গেলি তো? যেদিন আমি সত্যিকারের আর্মি অফিসার হয়ে যাব সেদিন তোদের অবস্থা আরো খারাপ হবে। আমি এনসিসি তে ভর্তি হয়েছি পুলিশের ট্রেনিং নেওয়ার জন্য। তোরা হয়তো জানিস না, আর্মি হওয়া অতটাও সহজ নয়। আর্মি হওয়ার জন্য প্র্যাকটিসের দরকার, ট্রেনিং এর দরকার, বিভিন্ন রকমের একাডেমিতে যেতে হয়, আর যার জন্য টাকার দরকার, টাকার, যেটা তো তোদের কাছে নেই। আমাদেরকে নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? তুই যদি আর্মি হতে পারিস, শুধু আমরা কেন, দেশের সকল মানুষ খুশি হবে। কারণ তুই আর্মি হতে পারলে দেশের দশের সবার সেবা করবি, আর এর মতো মহৎ কাজ তো আর কিছুই হতে পারে না। হ্যাঁ, আর যেই কাজের জন্য আমিই যোগ্য, এরকম মহৎ কাজের জন্য তোরা গরিব বোন কোনোভাবেই যোগ্য না। এই বলে রূপালী সেখান থেকে চলে যায়। রূপালী প্রত্যেক দিনই বিভিন্ন রকমের প্র্যাকটিস বা কোনো না কোনো একাডেমিতে গিয়েই থাকতো, কিন্তু কবিতা এবং মনিকার পক্ষে এসব করা সম্ভব ছিল না। তবুও তারা দুই বোন প্রত্যেক দিন শরীর চর্চা করত। তারা তাদের বাবার সঙ্গে মাঝে মধ্যে দিনমজুরির কাজ করতে গিয়ে সেখানেও কঠোর পরিশ্রম করত। শুধু তাই নয়, খুব ভোরবেলা তারা ঘুম থেকে উঠে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ধরে তারা দৌড়াদৌড়ি করত। এর ফলে দিনের পর দিন তারা শারীরিকভাবে বেশ শক্তপোক্ত হতে থাকে। তারা তাদের গ্রামের মানুষদেরও বিভিন্ন রকম ভাবে সাহায্য করত। এমনই একদিন তাদের গ্রামের এক মধ্যবয়স্ক লোক প্রতাপ বাবু বাজার করে বাড়ি ফিরছিল। হঠাৎ করে দুটো চোর তার কাছ থেকে মানি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমন সময় কবিতা এবং মনিকা দুই বোন বাজারেই ছিল। চোর 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 চোর, আমার মানি ব্যাগ নিয়ে পালাচ্ছে, ধরো ধরো, কেউ ধরো বেটাকে, চোর চোর চোর, ধরো ধরো চোর। কবিতা এবং মনিকা দুই বোন চোর দুটোর পেছনে অতি দ্রুত গতিতে ছুটতে শুরু করে। ভয়ের চোটে ওই দুই চোর প্রতাপ বাবুর মানি ব্যাগ ওখানেই ফেলে দিয়ে দৌড়াতে থাকে। এমন সময় সেখানে রূপালী আসে। আপনি চিন্তা করবেন না কাকু, আমি আছি তো, আমি আপনার মানি ব্যাগ ফেরত নিয়ে এসে দেব। ওই কবিতা আর মনিকা কিচ্ছু করতে পারবে না। আমি পারবো, আমি আর্মি ট্রেনিং এ আছি, আর আমার বাবাও আর্মি চিফ অফিসার। এই কাজটা আমিই করতে পারবো।
আরে তুমি পরে লেকচার দেবে, তুমি আগে যাও, আমার মানিব্যাগটা নিয়ে এসো। ওই মানিব্যাগে আমার অনেক টাকা আছে, স্ত্রী অসুস্থ, আমি এখনই এটিএম থেকে টাকা তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। আর ওই 14টা আমাকে অনেকক্ষণ থেকে ফলো করছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করে আমার মানিব্যাগটা ছিনিয়ে নিয়ে পালালো। এই শুনে রূপালী দৌড়াতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর সে রাস্তার উপর প্রতাপ বাবুর মানিব্যাগটা দেখতে পায়। রূপালী খুশি হয়ে সেই মানিব্যাগটা নিয়ে চলে আসে। এই নিন কাকু, আপনার মানিব্যাগ, দেখে নিন সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তুমি এত তাড়াতাড়ি আমার মানিব্যাগটা ওদের কাছ থেকে নিয়ে চলে এলে, তুমি তো খুব সাহসী মেয়ে। আর ওই 14টা কোথায় গেল? আরে কাকু, এগুলো তো আমার বাঁ হাতের কাজ। আরো কত বড় বড় গুন্ডাদেরকে ধরে পিটিয়েছি তার কোনো ঠিক নেই। ওই চোর দুটোকে এমন মার মেরেছি, ওদেরকে তো আবার হসপিটালে ভর্তি করতে হবে। ওরা ওখানেই পড়ে আছে। আপনি যান, আপনি বাড়িতে যান, আমি আমার কাজটা এবার সেরে ফেলি। ওই চোর দুটোকে পুলিশে দিয়ে আসবো। সত্যি মা, তুমি খুব সাহসী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ওই মেয়ে দুটো যেভাবে দৌড়ে গেল, আমি তো ভাবলাম ওরাই হয়তো আমার মানিব্যাগটা ফিরিয়ে এনে দেবে, ওদের তো কোনো পাত্তাই পাচ্ছি না। এমন সময় সেখানে রূপালীর বাবা রাজেন্দ্র বাবুও চলে আসে। রাজেন্দ্র বাবুকে দেখে রূপালীর নামে সকলেই তার কাছে প্রশংসা করতে থাকে। এর ফলে রূপালীর বুক গর্বে ফুলে ওঠে। কি আমার মেয়ে এই কাজটা করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো জানতাম আমার মেয়ে খুবই ভীতু। বাবা, এতজন মিলে তোমাকে বলছে, তবুও তোমার বিশ্বাস হচ্ছে না? সবসময় তুমি আমাকে এভাবে অপমান করো। আজকে তুমি প্রমাণ পেয়ে গেলে তো আমি আর্মি হওয়ার জন্য কতটা যোগ্য। কথা বলতে বলতে রূপালী হঠাৎ করেই দেখতে পায় কবিত এবং মনিকা ওই দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। এই রে, এরা যদি এখানে চলে আসে তাহলে তো সবাই আসল ব্যাপারটা জেনে যাবে। বাবা বাবা, তাড়াতাড়ি চলো, মা আমাকে ফোন করেছিল, মায়ের নাকি শরীর খুব খারাপ। আমি তো ওই চোর দুটোকে মারতে গিয়ে সব ভুলেই গেছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই বলে রূপালী তৎক্ষণাৎ তার বাবাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কবিতা এবং মনিকা দুজনেই ওই দুই চোরকে থানায় দিয়ে আসে। অন্যদিকে বাড়িতে ফিরে এসে রূপালীর মাথায় অন্য কিছু চলতে থাকে। আজকে অনেক বাচ্চা বেঁচে গেছি। বাবা যদি কোনোভাবে জানতে পারে ওরা দুই বোন আর্মিতে জয়েন করতে চায়, তাহলে আমি জানি বাবা নিশ্চয়ই ওদেরকে আবার সাহায্য করবে, কারণ ওরা খুবই সাহসী আর শক্তিশালী। আজকে দেখলাম তো, আমাকেও ওদের মতো শক্তিশালী হতে হবে। ওরা প্রত্যেকদিন ভোরবেলা করে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করে, আমিও এবার তাই করব। হ্যাঁ। এমনই ভাবনা চিন্তা করে রূপালী পরের দিন থেকেই কবিতা এবং মনিকার মতো ঘুম থেকে উঠে দৌড়াতে শুরু করে। কিন্তু কিছুটা দৌড়ানোর পরেই সে খুবই হাঁপিয়ে যায়। সে নামমাত্র দৌড়াদৌড়ি করে বাড়িতে ফিরে আসে। এমনই একদিন ভোরবেলা কবিতা এবং মনিকা যখন শরীর চর্চা করতে উঠেছিল, তখন তারা দেখে যে দুইজন কিডন্যাপার রূপালীকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের হাতে বড় বড় বন্দুকও ছিল। এই দেখে তারা দুই বোন খুবই ভয় পেয়ে যায়। বোন, ওদের দুজনকে দেখে মনে হচ্ছে ওরা কোনো বড় টেরোরিস্ট। ওরা আর্মি চিফ অফিসারের মেয়েকে কিডন্যাপ করছে, মানে নিশ্চয়ই বড়সড় কোনো প্ল্যানিং করে এসেছে। যেভাবেই হোক রূপালীকে বাঁচাতে হবে, কিন্তু আমরা কোনো অস্ত্র ছাড়া ওদের সঙ্গে লড়াই করতে পারবো না। হ্যাঁ, আইডিয়া। কবিতা এবং মনিকা কিছু একটা ভাবনা চিন্তা করে কিডন্যাপার দুটোর পিছু নিতে শুরু করে। কিডন্যাপার গুলো রূপালীকে এক অন্ধকার গুহার মধ্যে নিয়ে যায়। কবিতা এবং মনিকা দুই বোন সেখানে যায়। এই, তোমরা কারা কারা এখানে এসেছো? এই, এদের দুজনকে বন্দী কর। এরা আমাদের প্ল্যানের ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জেনে গেছে। না না, এরকম করো না, আমরা তো তোমাদেরকে সাহায্য করতে এসেছি। আসলে এই রূপালী খুব বদমাশ, শয়তান একটা মেয়ে, সবসময় আমাদের উপর হিংসা করে। তোমরা এর সঙ্গে যা খুশি করতে পারো, আমাদের তো কিছুই যায় আসে না। আমরা তো এখানে এসেছি আমাদের কাজের জন্য। এই মনিকা, তুই বল না, আমার না লজ্জা পাচ্ছে। আসলে আমাদের দুই বোনের তোমাদেরকে না খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে একদম হিন্দি সিনেমার হিরোদের মতো দেখতে। কি সুন্দর বডি, কি সুন্দর ফিগার। আমরা তো তোমাদেরকে দেখে একেবারে পাগল হয়ে গেছি। দুই বোনের কথা শুনে কিডন্যাপার দুটো খুব সহজেই তাদের কথা বিশ্বাস করে নেয়। এরকম ভিনদেশে এসেও যে দুটো সুন্দরী পরীকে পেয়ে যাব, এটা তো আমাদের ধারণার বাইরে। এখানে আমরা যে কদিন আছি, এই সুন্দরী মেয়ে দুটোকে নিয়ে মজা করা যাবে, আর এদেরকে গোয়েন্দাগিরির কাজেও লাগানো যাবে। এভাবেই কিডন্যাপার গুলো খুব সহজেই তাদের জালে ফেসে যায়। সুযোগ বুঝে কবিতা এবং মনিকা কিডন্যাপার দুটোর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর তাদেরকে ভীষণ পরিমাণে মারধর করে। ওই গুহার মধ্যেই তাদের দুজনকে তারা দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখে। দুই বোনের এরকম সাহসিকতা দেখে রূপালীও প্রচন্ড পরিমাণে অবাক হয়। রূপালীর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কবিতা এবং মনিকা রাজেন্দ্র বাবুকে খবর দেয়। রাজেন্দ্র বাবু বেশ কিছু আর্মি সহ সেখানে এসে উপস্থিত হয়। সব ঘটনা জানার পর রাজেন্দ্র বাবু বলে,
তোমরা দুই বোন আজকে খুবই সাহসিকতার বীরত্বের পরিচয় দিয়েছো। তোমরা শুধু আমার মেয়ের জীবন বাঁচিয়েছো তা নয়, তোমরা আমাদের সকলের জীবনকে বাঁচিয়েছো। ওই গুহার ভেতর থেকে আমরা বিস্ফোরক দ্রব্যও খুঁজে পেয়েছি। ওরা টেররিস্ট ছিল আর ওরা আমাদের দেশের ক্ষতি করার জন্য এসেছিল। তোমাদের দুজনকে আমাদের দেশের আর দশের জন্য খুবই দরকার। তোমরা অবশ্যই আর্মি হওয়ার যোগ্য, আর আমার মেয়ের দ্বারা কিছুই হবে না। এই কথা শুনে কবিতা এবং মনিকা দুজনেই খুবই খুশি হয়। সরকার থেকে দুই বোনকে তাদের বীরত্বের জন্য অনেক টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। সেই সাথে তাদের দুই বোনের স্বপ্ন পূরণ হয়, অর্থাৎ তারা দুই বোন আর্মিতে যোগদান করতে সক্ষম হয়।